12 নম্বর অঙ্ক। হ্যাঁ, আমাদের 12, 13, 14, 15, 4টা অঙ্ক বাকি। 12 নম্বর অঙ্কে বলতেছে বেটা লিমিটেড ইজ কনসিডারিং দ্য অ্যাকুইজিশন অফ কালার টেলিভিশন কস্টিং টাকা 50,000। দ্য ইফেক্টিভ লাইফ অফ দ্য টেলিভিশন ইজ এক্সপেক্টেড টু বি 5 ইয়ার। ঠিক আছে, তো একটা টেলিভিশনের মূল্য 50,000 টাকা এবং এটার এক্সপেক্টেড লাইফ আছে 5 বছর। দ্য কোম্পানি প্ল্যান্স টু অ্যাকোয়ার দ্য টেলিভিশন ইদার by borrowing টাকা 50,000 from its banker at 15% interest per annum or by lease। বলতেছে যে এই টাকাটা সে ঋণ নিতে পারে 50,000 টাকা ব্যাংক থেকে, অথবা 15, সেটা হলো 15% সুদে। ঠিক আছে, the company wish to know the lease rental to be paid annual which will match the loan option। বলছে কি কোম্পানির যে লিজ রেন্ট হবে সেই লিজ রেন্টটা হবে কিভাবে, লোন অপশনের সাথে ম্যাচ করে। তার মানে আমাদের এই অঙ্কে আগে লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, আগে আমরা লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করব। লোন অপশনের প্রেজেন্ট ভ্যালুর উপর বেস করে আমরা লিজের রেন্টটা বের করব। একটা অঙ্কে আমরা এটা শিখছিলাম, মেবি 7 নম্বর অঙ্ক শিখছি। The following further information is provided to you. প্রথমে বলতেছে the principal amount of the loan will be paid in 5 annual equal installment। প্রিন্সিপাল পেমেন্টটা হবে প্রতি বছর সমান। তো আমরা শিখছিলাম যদি প্রিন্সিপাল পেমেন্ট সমান কোন মেথডে হয়, এই যে আমরা যখন ব্যালন পেমেন্ট মেথড করি, ব্যালন পেমেন্ট মেথডে যে ইন্টারেস্টের যে কাজটা করি সেইখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট সমান হয়। তাহলে আমরা এখানে ইন্টারেস্টের কাজটা করব প্রিন্সিপাল অ্যামাউন্ট সমান ধরে, অর্থাৎ ব্যালন পেমেন্ট মেথডে। তারপরে বলতেছে ইন্টারেস্ট, লিজ, রেন্টাল, প্রিন্সিপাল, রিপেমেন্ট আর টু বি পেড এট দ্য লাস্ট ডে অফ ইচ ইয়ার। প্রতি বছরের শেষে এই পেমেন্টগুলো করা হয়। দ্য ফুল কস্ট অফ কম্পিউটার উইল হ্যাভ রিটার্ন অফ ওভার দ্য ইফেক্টিভ লাইফ টিভি অন স্টেট লাইন বেসিস অ্যান্ড দ্য সেম উইল বি অ্যালাউড ফর ট্যাক্স পারপাস। বলতেছে যে আমাদের এখানে অবচয় হবে কিসের উপর, এই যে বলে দিছে না, ফুল কস্টের উপর, অর্থাৎ পুরো টাকার উপরেই আমাদের অবচয় ধরতে বলছে। ঠিক আছে, পুরো টাকার উপর আমরা অবচয় ধরবো। তো আমাদের এই এক জায়গায় লিখছি টিভি, আর এক জায়গায় লিখছি কম্পিউটার। টিভি হবে এটা, হ্যাঁ, কম্পিউটার হবে না, টিভি হবে। তো কি করলাম আমরা এখানে, কি করতে বলছে আমাদের এই ফুল কস্টের উপরে অবচয় ধরতে বলছে। তাহলে আমাদের সেলভেজ ভ্যালু যদি থাকে ওটা বাদ দিব না, বাদ না দিয়ে আমাদের কাজ করতে হবে। অঙ্কে সেলভেজ ভ্যালু নাই, এই অঙ্কে সেলভেজ ভ্যালু পুরো অঙ্কের মধ্যে নাই। 50,000 টাকাই লোনের টাকা দেওয়া ছিল। এরপরে দেখি, হয়তো পরে থাকতে পারে, আমরা এখন সামনে যাইনি। পরে বলতেছে দ্য কোম্পানি ইফেক্টিভ ট্যাক্স এট 40%, আর ডিসকাউন্ট রেটও দেওয়া আছে। ডিসকাউন্ট রেট বানাইতে হবে না তোমাকে, ডিসকাউন্ট রেট দেওয়া আছে 9%। The TV will be sold for the 1,700 at the end of 5th year। এই যে পাইছেন না সেলভেজ ভ্যালু। ঠিক আছে, তাহলে এই পঞ্চম বছর শেষে বিক্রয় মূল্য আছে 1700 টাকা। অবচয় বের করার সময় আমরা এই বিক্রয় মূল্যটা বা সেলভেজ ভ্যালুটা, ভগ্নাংশ মূল্যটা আমরা বাদ দিব না, বাদ না দিয়ে কাজ করবো, কারণ প্রশ্নে বলেই দিছে অবচয়টা ফুল কষ্টের উপর ধরতে। তারপরে বলছে কমিশন কত পার্সেন্ট, 9% ধরতে হবে। এই টাকার উপর কমিশন হবে 9%। এই জিনিসটা নতুন দেখতেছো। তো এরপরে আমাদের লাস্ট বের করতে বলছে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য লিজ রেন্টাল পেয়েবল। লিজ রেন্ট কত হবে, ঠিক আছে, এএলআর কত হবে বলছে সেটা বের করতে, হুইচ উইল ইনডিফারেন্স টু দ্য লোন অপশন, অর্থাৎ লোন অপশনের সাথে ইনডিফারেন্স পয়েন্ট করে। অর্থাৎ লোন অপশনের যে প্রেজেন্ট ভ্যালু আমরা বের করবো ক্যালকুলেট করে, 5টা ক্যালকুলেট করে, এরপরে যে প্রেজেন্ট ভ্যালু হবে ওইটা নিয়ে আমরা লিজের ভাড়াটা নির্ণয় করব। তো প্রথমে আমাদের এই অঙ্কের লিজটা, লোনটা আগে করতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রশ্নে বলে দিছি প্রিন্সিপাল অ্যামাউন্টটা সমান হবে। এই জন্য কি করবো আমরা, এই মোট 50 লাখ টাকাকে 5 বছরের জন্য 5 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে কত, 10,000 টাকা নাকি। যদি 50,000-কে 5 দ্বারা ভাগ করে 10,000, আমাদের কি ব্যালেন্স আসবে, এটা প্রিন্সিপাল পেমেন্ট। কারণ আমাদের এখানে প্রশ্নে এই নাম্বারে বলে দিছে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সমান রাখতে। তো আমরা ইন্টারেস্টের কাজ করতেছি, 5 বছরের জন্য 5টা ইয়ার বসাইছি। বিগিনিং ছিল 50,000, প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর সমান। আমরা ইন্টারেস্ট ধরি বিগিনিং ব্যালেন্সের উপরে, বিগিনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট ধরছি। আর এএলপি কিভাবে পাই, নর্মালি ক্যালকুলেট করে বের করি, কিন্তু এই অঙ্কে ক্যালকুলেট করা যাবে না, কারণ প্রিন্সিপালটা সমান রাখতে বলছিল। এই জন্য আমরা আগে এএলপি বের করি নাই। এই প্রিন্সিপালের সাথে আমরা যদি ইন্টারেস্ট যোগ করি তাহলে আমরা এএলপি পাবো। তাহলে এক এক বছর এক এক রকম অ্যানুয়াল লোন পেমেন্টটা আসবে। ঠিক আছে, আর এই 50,000 থেকে 10,000 বাদ দিলে 40,000। আমরা শিখছিলাম কি বিগিনিং থেকে প্রিন্সিপাল বাদ দিলে ইন্ডিং পাওয়া যায়, এই ইন্ডিংটা আবার পরের বছরের শুরুতে বসছে, অর্থাৎ
এই সবটা পুরোটাই আমরা ব্যালন পেমেন্ট মেথডে করছি, কারণ এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সমান রাখতে বলছে, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট সমান রাখে আমরা ব্যালন পেমেন্ট মেথডে। 2 নাম্বার কাজ হচ্ছে কি অবচয় বের করা। আমাদের অবচয় বলছিল ফুল কস্টের উপর, এই জন্য 50,000কে আমরা 5 দ্বারা ভাগ করছি, 10,000 টাকা আমার অবচয় বেরোচ্ছে। 3 নাম্বার কাজ আগের মতোই করব, ডিপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট যোগ করব, করলে টোটাল কস্টের 40% ট্যাক্স সেভিং আসবে। ঠিক আছে, এই কাজগুলো আগের মতোই। তারপর এখানের কাজটাও আগের মতোই, পিবি অফ লোন অপশন। প্রথমে আমরা 5 বছর বসালাম, প্রতি বছর আমরা কিস্তি বের করে রাখছি, যে এখানে দেখো 17,500, এই যে 17,500, 16,000, 14,500, 16,000, 14,500, 13,000, 11,500, 13,000, 11,500। ট্যাক্স সেভিং আমরা বের করে রাখছি এখানে, টিএস 7,000, 6,400, 5,800, 5,200, 4,600 গুলো বসাইছি। এএলপি থেকে ট্যাক্স সেভিং আমরা বাদ দিব, পাবো টোটাল নিট ক্যাশ ফ্লো। হ্যাঁ, নিট ক্যাশ ফ্লো পেলাম, শেষেরটাতে আমরা পরে দিতেছি। প্রথম 5 বছরের আমরা নিট ক্যাশ ফ্লো পেলাম। পোস্টে ডিসকাউন্ট ফ্যাক্টর 9% দেওয়া ছিল, 9% আমাদের এই মানগুলো আমরা বসালাম সিঙ্গেল ইয়ারের যে সূত্র 1/1 প্লাস আর পাওয়ার এন এর সূত্র দিয়ে আমরা এটা বের করছি। পুরোপুরি ক্যালকুলেট হওয়ার পর পঞ্চম বছরে আমাদের নিয়ম কি, সেলস ভ্যালুটা ট্যাক্স সেভিং, ট্যাক্সের যে ওটা বাদ দিয়ে আমাদের বসাইতে হয়। একটু খেয়াল করি, আমাদের টাকা হলো কত, 1700। 1700 থেকে আমরা কি ট্যাক্স সেভিংটা বাদ দিব, তার আগে করতে হবে, হ্যাঁ ট্যাক্স সেভিংটা বাদ দিব। যে 1700 থেকে আগের অঙ্কটা দেখাইছিলাম না, ডাইরেক্ট 60,000 টাকা বসাইছিলাম 1 লাখের সাথে 1 মাইনাস ট্যাক্সের গুণ দিয়ে 60,000 বসাইছিলাম আমরা গত ক্লাসে, যেটা শেষে করছিলাম। এই অঙ্কের মধ্যে আবার একটু দেখাই দিচ্ছি যে কিভাবে আমাদের আর এই এসবির ঘরে এই মানটা বসে। 1700 টাকা ছিল সেল বেস দিলে, এখান থেকে 1 মাইনাস ট্যাক্সের বাদ দিব, বাদ দিলে আমাদের আসতেছে 1,020 টাকা। ঠিক আছে, তার সাথে আবার 91% কেন করছি, আমাদের এখানে আবার কমিশন দিছে কত পার্সেন্ট, দেখো যে 9% কমিশন দিতে হইতেছে নাকি, এটা খরচ, অর্থাৎ তুমি সম্পদটা বিক্রি করতে যে তোমার খরচ হইতেছে 9% কমিশন, তার মানে টিকতেছে কত তোমার 100% এর মধ্যে 91% টিকতেছে, এই জন্য 91% করছি। অথবা তুমি এভাবেও করতে পারো, 1,020 টাকার সাথে 9% করলে যা আসবে সেটা 1,020 টাকা থেকে বাদ দিবা, বাদ দিলে এই 928 টাকা আসবে। তার মানে 91% যদি তুমি গুণ করো তাহলে বাদের কাজ একবারে হয়ে যেতেছে। আর যদি 9% করো তাহলে ওই 9% এর অ্যামাউন্টটা আবার 1,020 টাকা থেকে বাদ দিয়ে 928 টাকা বানাইতে হবে। তার মানে ফাইনালি আমাদের 928 টাকাটা আমরা এখানে বসাইতেছি। যেহেতু এটা পঞ্চম ইয়ার, তার মানে এই ফ্যাক্টরটা সেম হবে, গুণ করে আমরা বের করলাম কত, লোন অপশনে 33,832 টাকা লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করলাম। তো আমাদের লোন অপশনের সাথে ম্যাচ করে লিজের পেমেন্ট বের করা আমরা 7 নাম্বার অঙ্কে শিখছিলাম। উপরে থাকে কি, পিবি অফ লোন অপশন অর্থাৎ 33,832 টাকা, আর নিচে বলবে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। ঠিক আছে, তো এই ফ্যাক্টরটা আমরা বের করব, কত আসে দেখবো, 9% একসাথে 5 বছরের ফ্যাক্টর দেখো এটা আসে কিনা, 3.3522। আর ওইখানে কি বলছে আমাদের 1 মাইনাস ট্যাক্স রেট ছিল হচ্ছে আমাদের 40%। দেখো 9% ওইটা আসে কিনা, 3.3522। আমি একটু ক্যালকুলেট করি। ও আমাদের তো ই নিতে হবে, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট কত ছিল, 1 মাইনাস 1 ভাগ 1, ইন্টারেস্ট নিতে হবে। ইন্টারেস্ট কত ছিল, আমি বলছিলাম ইন্টারেস্ট নিয়ে কাজ করতে, যদি লিজের যে রেটটা না থাকে তখন আমাদের ইন্টারেস্ট নেবে 15%। হ্যাঁ, তার মানে 1 মাইনাস 1 ভাগ 1.15 পাওয়ার 5 ভাগ 0.15, 3.3522 আসছে। হ্যাঁ, 15% ডিসকাউন্ট ফ্যাক্টর 5 বছরে 3.3522 আসতেছে। তার মানে আমাদের লিজের ভাড়াটা আসতেছে 16,821 টাকা। হ্যাঁ, এইটাই আমাদের চাইছিল এই অঙ্কটার মধ্যে। আসলে 12 নাম্বার অঙ্কে লোন অপশন করা লাগে নাই, লোন অপশনটা লিজ অপশনটা করা লাগে নাই, লোনের সাহায্যে লিজটা করতে বলছিল দেখে আমাদের আর ওইটা বের করতে হয় না। সুমিত অ্যাড হয়েছে, একটা অঙ্ক শেষ, 13 নাম্বার অঙ্কে যাবে। ভাই ওই একটা অঙ্ক দেই নাই, এটা তো শুরু।
তোমার একই অবস্থা না? আচ্ছা দেখো 13 হ্যাঁ 13 নম্বর অঙ্কে বলতেছে XYZ Limited is in the business of manufacturing steel unless the firm is planning to diversify and added a new product line. The firm can either buy the required machinery or get it on lease. The machine can be purchased for Taka 15 lakh. It is expected to have a useful life 5 year. Salvage value আছে 1 lakh টাকা. After the expiry of 5 year, uh, the purchase can be financed by 20% loan repayable in 5 equal annual installment, including interest becoming due at the end of each year. বলতেছি কি একটা মেশিন নিবে, পারচেস করবে 15 লাখ টাকা, যার দাম ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর, আর হচ্ছে স্যালভেজ ভ্যালু 1 লাখ টাকা দেওয়া আছে, এবং এটার 5 বছরের সময় সর্বোচ্চ আয়ুষ্কাল, আর ইন্টারেস্ট রেট হলো 20%। ঠিক আছে, লোন নিবে 20% সুদে, এবং এই লোনের টাকা প্রতি কিস্তিতে পরিশোধ করবে, এরকম 5টা কিস্তিতে পরিশোধ করবে। কিস্তির সাথে আমরা জানি কি ইন্টারেস্ট ইনক্লুড থাকে, এবং প্রতি বছরের শেষে বলছে। Alternatively, the machine can be taken on the year-ended lease rental of টাকা 4,50,000 for 5 year, 5 বছরের জন্য 4.5 লাখ টাকা করে সে ভাড়া দিয়ে লিজ নিতে যাইতেছে। Advise the company on which option is should choose for your exercise. You may assume the following. বলতেছি যে তার কে অ্যাডভাইস করতে বলছে যে তার কোনটা নেওয়া উচিত, ঠিক আছে, কোনটা সিলেক্ট করা উচিত। তো নিচে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, বলতেছে যে the machine will constitute a separate block of depreciation purpose. The company follow written down value method. তো অবচয়ের পদ্ধতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের কি আমাদের সরলরৈখিক পদ্ধতিতে আমরা আগে অবচয় করতাম, ঠিক আছে, তো আমাদের এইটা রিটার্ন ডাউন ভ্যালু মেথডে করতে বলছে, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের অবচয় করতে বলছে, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে অবচয় চ্যাপ্টারে করে আসছে, ঠিক আছে, ছক করে করতে হয়। দ্য ডিপ্রিসিয়েশন রেট দেওয়া আছে 25%, ঠিক আছে, ট্যাক্স রেট 35%, অ্যান্ড দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 13%। তার মানে কি ডিসকাউন্ট ফ্যাক্টর এই অঙ্কেও বের করা আছে, আমাদের আলাদাভাবে বের করতে হবে না। লিজ রেন্ট আর টু বি পেড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে লিজ রেন্ট দেওয়া হয়। এই অঙ্কটার মধ্যে একটা জিনিস শুধু নতুন পেলা, সেটা হলো অবচয়টা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করতে হবে, বাকি কোনো কিছুই এখানে নতুন নাই, সব আগের অলরেডি আমরা করে ফেলছি। তো আমরা দেখি প্রথমে আমাদের লিজ রেন্ট কত বলছে, 5 বছরের জন্য প্রতি বছর 4.5 লাখ টাকা করে, তার 35% ট্যাক্স সেভিং আসতেছে 1,57,500 টাকা। এ লাখ থেকে ট্যাক্স সেভিং বাদ দিয়ে আমরা পাইতেছি কি নিট ক্যাশ ফ্লো, আর তার সাথে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর কোশ্চেনে রেটটা দেওয়া ছিল, ওই রেটে অ্যামাউন্টটা কত আসে সেটা আমরা বসাইছি, যেটা আমরা এখানে ওয়ার্কিং করে দেখাইছি। 1b minus 1 ভাগ 1 plus r power n ভাগ বাই কস্ট অফ ক্যাপিটাল থাকলে কি ওইটা ডিসকাউন্ট ফ্যাক্টর রেট? ডিসকাউন্ট ফ্যাক্টর রেট, ঠিক আছে, কারণ আমার তো অঙ্কে ইন্টারেস্ট রেট আছেই, ডিসকাউন্ট ফ্যাক্টর বা কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে, এইভাবে লেখা থাকে। তো আমাদের বা পিবি প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টরও বলা থাকতে পারে, ঠিক আছে। তো আমাদের এটা হলো ডিএফ এর মান বসালাম, গুণ করে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করছি। এটা সিম্পল, আমরা 1 2 3 1 থেকে যা অঙ্ক করে আসছে আগে সব এই নিয়মেই ছিল। লোন অপশনে আমাদের 5টা কাজ করতে হয়। প্রথমে কি করতে হয়, লোনের পেমেন্টটা কত সেটা বের করতে হয়। 15 লাখ টাকার মোট লোন নিতে চাইতেছে 5 বছরের জন্য, এবং সুদের হার বলে দিচ্ছে প্রশ্নে 20%। সেই হিসেবে আমরা হিসাব করে দেখছি যে 5,01,572 টাকা প্রতি বছর কিস্তি আসতেছে, ঠিক আছে। 2 নাম্বার কাজটা কি, ইন্টারেস্ট বের করতে হয়। তো এটা আমি আর বললাম না, কারণ এটা আমরা করে আসছি সবগুলো অঙ্কের মধ্যে। 15 লাখ টাকা এটা আমরা নর্মাল নিয়মেই করবো, রিকভারি মেথডে। প্রতি বছর যেহেতু কিস্তির পরিমাণ বের করছি, কিস্তির পরিমাণ বসাবো। বিগিনিং ব্যালেন্সের 20% অফ ইন্টারেস্ট, এএলপি থেকে বিগিনিং ব্যালেন্স বাদ দিলে প্রিন্সিপাল, বিগিনিং থেকে প্রিন্সিপাল বাদ দিলে ইন্ডিং, এভাবে আমরা কাজ করবো। অবচয়টা শুধু নতুন আসছে, এটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। প্রথমে বিগিনিং ব্যালেন্স থাকবে 15 লাখ টাকা, অবচয়ের হার দিয়ে দিচ্ছে 25%, তাহলে 15 লাখ টাকার 25% 3,75,000। 15 লাখ থেকে
আমরা ছিলাম হচ্ছে কোন জায়গায় জানি, এই ইন্টারেস্টে, হ্যাঁ সরি, ডিপ্রিসিয়েশনে ছিলাম। তো বলতেছিলাম যে বিগিনিং ব্যালেন্স ভাই ইন্টারেস্ট শেষ হয় নাই তো, ইন্টারেস্ট শেষ হয়েছে, ইন্টারেস্ট আগের নিয়মে দেখে আর ওটা করি নাই, আমরা নতুন যেটা শিখতেছি সেটা দেখতেছি। তো ডিপ্রিসিয়েশন আমরা করতেছি রিটার্ন ডাউন ভ্যালু মেথডে। তাহলে বিগিনিং ব্যালেন্স 15 লাখ টাকা, আর এর উপর 25% আমরা ইন্টারেস্ট ধরবো, সরি ডিপ্রিসিয়েশন ধরবো 15 লাখ টাকার 25% 3,75,000 টাকা। আর এই বিগিনিং ব্যালেন্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলাম এন্ডিং ব্যালেন্স, এই এন্ডিং ব্যালেন্স আবার শুরুতে করবে, এভাবে ক্রমান্বয়ে কমতে থাকবে, অবচয়ও কমতে থাকবে। ঠিক আছে, সর্বশেষ আমরা দেখছি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এন্ডিং ব্যালেন্স আছে 5 বছর পরে 3,55,957 টাকা। ঠিক আছে, এটা হলো ডিপ্রিসিয়েশনের সম্পদের একদম এন্ডিং ব্যালেন্স 5 বছর পরে। তারপর ট্যাক্স সেভিং আগের মতোই 5 বছরের জন্য 5টা ইয়ার বসাইছি, প্রতি বছরের অবচয় এখান থেকে এনে বসাই দিব এখানে, আর ইন্টারেস্টটা এখান থেকে এনে এখানে বসাই দিব। দুইটা যোগ করে আসবে আমাদের টোটাল কস্ট। টোটাল কস্টের উপর ট্যাক্স সেভিং ধরবো 35%। ঠিক আছে, 35% আমি ট্যাক্স সেভিং ধরবো। তো এই হলো তারপরের যে কাজটা, এই কাজটা নিচের পার্টে আসবে। এরপর আসি আমরা পিবি অফ লোন অপশন। পিবি অফ লোন অপশনে আমাদের নিয়ম কি, প্রথমে কি বসে, আমাদের এএলপি কত করে সেটা বসবে, ট্যাক্স সেভিং আমরা বের করে রাখছি 5 বছরে 5টা, এই যে আগের ছকে, এই যে এখানে এইগুলো আমরা এখানে বসাই দিছি। হ্যাঁ, এএলপি থেকে ট্যাক্স সেভিং আমরা বাদ দিছি, পাইতেছি কি নিট ক্যাশ ফ্লো। ঠিক আছে, নিট ক্যাশ ফ্লো, এই নিট ক্যাশ ফ্লোর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরের কাজ করে আমরা এগুলো পেলাম। লাস্টে দুইটা পাস আসছে না, এই একটা পাস হলো আমাদের স্যালারি ভ্যালু দেখানোর জন্য। ঠিক আছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরা হলে আমাদের এইখানে ওই আগের মতো ট্যাক্স সেভিংটা বাদ দিতে, ট্যাক্সের কাজটা করতে না, ডিরেক্ট বসে যায়। তো এখানে আমরা ডিরেক্ট বসাই দিব 5ম বছরে আগের মতো একদম সিম্পল যেভাবে করে আসতাম আমরা এভাবে বসাই দিব 1 লাখ টাকা। ঠিক আছে, আমাদের ভ্যালু আসতেছে মাইনাস ফিগারে 54,300 টাকা। আর লাস্টের এই পাঁচ, আরেকটা পাঁচ কেন হলো, সেটা হলো আমাদের দেখো এই যে এখানে ইন্ডিং ব্যালেন্স আছে কত, সম্পদের ইন্ডিং ব্যালেন্স আছে 3,55,957 টাকা। ঠিক আছে, আর আমরা বিক্রি করতে পারতেছি, তো সেলভেজ ভ্যালু আছে আমাদের কত, 1 লাখ টাকা। এখন খেয়াল করে দেখো এখানে কি আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? এখানে কিন্তু আমাদের লস হইতেছে। কেন লস হইতেছে? কারণ আমাদের ব্যালেন্স আছে 5 বছর পরে 3,55,957 টাকা, কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি কত, 1 লাখ টাকা, তাহলে আমাদের কি লস হইলো। আর এই লসের কারণে কি হইতেছে, আমাদের ট্যাক্সের সেভিং হবে। ঠিক আছে, লসের কারণে ট্যাক্স সেভিং হবে। ট্যাক্স সেভিং হবে কেন? আমার কারণ হলো লস হয়েছে। যদি লাভ হইতো তাহলে ট্যাক্স পেইড হইতো। হ্যাঁ, এখানে ট্যাক্স পেইড লেখা হইতো কখন, যদি লাভ হইতো। এখানে কি লিখছি আমরা, ট্যাক্স সেভিং অন ক্যাপিটাল লস। আমাদের এই সম্পদের কিছু লস হয়েছে, কারণ আমাদের মূল্য আমরা দেখছি যে অবচয় হওয়ার পর আছে 3,55,957, কিন্তু এখন দেখতেছি সেটা বাজারে বিক্রি করতে পারতেছি 1 লাখ, তাহলে আমাদের লস হয়েছে। লস হইলে আমাদের ট্যাক্স সেভিং হয়, অর্থাৎ ট্যাক্স কম দিতে হয় সরকারকে। কত টাকা কম দিতে হবে, 89,585 টাকা। এই 89,585 আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, 89,500। এন্ডিং ভ্যালুটা কি ওই যে উপরেরটা? এই যে সম্পদের লাস্ট ব্যালেন্স ছিল 5 বছর পরে এত, কিন্তু আমরা প্রশ্নে দেখতেছি আমাদের স্যালভেজ গুলো ও দেখাইতেছে ভাই দেই না তো। এই যে 3,55,957 টাকা। ঠিক আছে, ইন্ডিং ব্যালেন্স, কিন্তু আমাদের স্যালভেজ গুলো 1 লাখ লস হয়েছে, এই লসের কারণে আমাদের ট্যাক্স সেভিং হবে। ঠিক আছে, তো আমরা টিএস এর ঘরে আমরা বসাই দিলে এই টাকাটা যদি আমি টিএস এর ঘরে বসাই, এরকম বুঝতে একটু সুবিধা হবে। টিএস এর ঘরে যদি আমি বসাই, তাহলে এইখানে কি একটা জিরো ব্যালেন্স আছে না, জিরো ব্যালেন্স থেকে এটা বাদ দিলে মাইনাস ফিগার, এই টাকার সাথে এটা গুণ হয়ে বসে। দুইটা জিনিস নতুন শিখলাম এই অঙ্কের মধ্যে, এক হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়, এবং পিবি অফ লোন অপশনে যে ওই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হওয়ার কারণে আমাদের এখানে একটা ওয়ার্কিং আবার বেড়ে গেছে, অর্থাৎ 5 নম্বরে আরেকটা কাজ দেখাইতে হয়। ঠিক আছে, অর্থাৎ লাভ হলো নাকি লস হলো তার উপর ভিত্তি করে আমাদের ট্যাক্স সেভিং বা ট্যাক্স পেইড বের করতে হবে। আর দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক দেখি কোনো নতুন কিছু আছে কিনা। Rajiv Chemical Limited is considering the acquisition of machine cost টাকা 16 লাখ। The machine has an economic life হচ্ছে 5 বছর
The company can purchase the machine by borrowing at an annual interest 13%. The loan should be repaid 5 year in equal annual installment at the end of each year. এই পর্যন্ত আমরা নতুন কোনো কিছু পাই নাই। একটা মেশিন নিতে চাইতেছে যার মূল্য হলো 16 লাখ টাকা, আয়ুষ্কাল 5 বছর এবং ইন্টারেস্ট রেট 13%, এবং প্রতি বছরের শেষে 5টা সমান কিস্তিতে এই ঋণের টাকা পরিশোধ করবে। ঠিক আছে, শুধু একটা নতুন জিনিস পাবো, সেটা হলো যে গভর্নমেন্ট provides 5% tax credit for purchasing new industrial machine. বলছে গভর্নমেন্ট একটা দিতেছে, কি বলতেছে এটাকে, ট্যাক্স অ্যাডভান্টেজ দিতেছে। হ্যাঁ, ট্যাক্স অ্যাডভান্টেজ বলতে যখন কোনো নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠে, নতুন কলকারখানা গড়ে ওঠে, তখন তারা প্রথম বছর তারা বিভিন্ন সম্পদ কেনার জন্য কিছু টাকা সরকার ট্যাক্স কি করে, মকুব করে দেয়। হ্যাঁ, যেটাকে আমরা ট্যাক্স সেভিং বা ট্যাক্স অ্যাডভান্টেজ বলি। সেটার হারটা কত, 5%। এই জিনিসটার একটা কাজ, এটার কাজ, এতটুকুর কাজটা শুধু আমরা একদম শেষে যে লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করবো, ওইখানে শুধু এটার একটা কাজ হবে, এছাড়া এটার কোনো আর কোনো জায়গায় কাজ হবে না। আন্ডার দ্য লিজ অল্টারনেটিভ, রেন্টাল অফ টাকা 4,35,000, 4,35,000 টাকা আমাদের লোনের টাকা দেওয়া আছে। শুড বি পেইড অ্যানুয়াল এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে বলছে। হ্যাঁ, লিজ অপশনটা প্রতি বছরের শুরু হিসেবে আমাদের কাজ করতে হবে। দিস include a maintenance cost of টাকা 20 lakh per year to be borne by the lessor. ঠিক আছে, মেইনটেনেন্স কস্ট লেসর বহন করে, এটা আমাদের তাহলে লিজ অপশনে কি করতে হবে, বাদ দিতে হবে এল আর থেকে। দ্য কোম্পানি চার্জ ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে অবশ্যই ধরা হয়। সেলভেজ ভ্যালু আছে 1 লাখ, ট্যাক্স রেট 30%। ডাব্লিউসিসি দ্বারাও আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর কি বুঝবো, 14% দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের প্রথমে বলছে কি, if the loan is taken for purchasing the machine, what would be the equal annual installment? প্রথমে আমাদের কি বের করতে বলছে, এএলপি বের করতে বলছে, যে লোন দিয়ে নিবে প্রতি বছর কিস্তি কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আমরা এটাই করছি, আমরা 1 নম্বরে 16 লাখ টাকা মোট ঋণ এএলপি, আর এখানে আমরা কি করছি 1 প্লাস ইন্টারেস্ট রেট 5 বছরের জন্য হিসেব করে দিচ্ছি। আমাদের অ্যানুয়াল লোন পেমেন্ট আসতেছে 4,54,907 টাকা। সেকেন্ড কাজ কি আমাদের, ইন্টারেস্ট বের করা, নাকি ইন্টারেস্ট বের করলাম আমরা 5 বছরের ইন্টারেস্ট। এটার আমরা বললাম না, কারণ আমরা অনেক দেখে আসছি আগে। হ্যাঁ, লোনের আমাদের প্রতি বছর কিস্তি কত হলো, বিগিনিং ব্যালেন্স কত হলো, ইন্টারেস্ট কত হলো, এগুলো আমরা হিসাব করলাম। 3 নাম্বার স্ট্রেট লাইন মেথডে অবচয় ধরতে বলছে, এই জন্য আমরা কি করতেছি, কস্ট থেকে স্যালারি ভ্যালু বাদ দিব, লাইভ দ্বারা ভাগ করব। ঠিক আছে, তারপরে এখানেও এটাও আগের মতো ট্যাক্স সেভিং 5 বছরে আমরা কি বসাবো, 5 বছরে অবচয় বসালাম, ইন্টারেস্ট আমরা বের করছি 5 বছরে বসালাম, দুইটা যোগ করে আমরা পাইতেছি টোটাল কস্টে 30% ট্যাক্স সেভিং। 30% না, হ্যাঁ 30%, হ্যাঁ 30%। শুধু এই যে একটা কাজ বাড়তি করছি আমরা, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ট্যাক্স সেভিং, অর্থাৎ নতুন বিনিয়োগ করার কারণে কিছু টাকা সেভ হবে। হ্যাঁ, কত পার্সেন্ট বলছিল, গভর্নমেন্ট সিকিউরিটি 5% বলতেছিল। তো 16 লাখ টাকার মোট সম্পদের মূল্য ছিল 16 লাখ, 16 লাখের 5% কত, 80,000 টাকা ইনভেস্টমেন্ট ট্যাক্স সেভিং হবে। ঠিক আছে, তো এই কারণে কি হয়েছে, তোমরা চাইলে এই ঘরটা দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে, এই ঘরটা যদি না দাও তাহলে কি করতে হবে এটা আমি বলে দিই। এটাও কিন্তু ট্যাক্স সেভিং, এটাও কিন্তু ট্যাক্স সেভিং। মানে কি, তুমি প্রথম বছর এই যে 1,52,400 সাথে 80,000 একবারে অ্যাড করে বসাই দিতে পারো। বুঝতে পারছি কি বলছি, আমরা সরাসরি এই ঘরটা না দিয়েও অঙ্ক করতে পারবো। জাস্ট কেটে আমরা এই প্রথম বছরে এই ট্যাক্স সেভিং তো নর্মালি আছে 1,52,400, আর গভর্নমেন্ট একটা সুবিধা দিছে 80,000 টাকার ট্যাক্স সেভিং হবে, তাহলে দুইটা ট্যাক্স সেভিং যোগ করে এখানে বসাইলে আমাদের এই দুইটা ঘর বাড়তি করা লাগতেছে না। ঠিক আছে, এই দুইটা ঘর বাড়তি করা লাগতেছে না, এইভাবেই করে দিই নাকি। এর সাথে 80 অ্যাড করলে কত হয়, এর সাথে 80 অ্যাড করলে দেখো কত হয়, দেখতেছি 1,52,000 2,32,400 মনে হয়। 2,32,400। 2 লাখ
400। তো ওইটা থেকে এটা যদি বাদ দেই তাহলে কেটে আসে মাইনাস 4549007। হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের আর দুইটা বার করার দরকার নেই, খালি খালি এইখানে কাজ করে গেছে। এখানে হবে 2 এর থেকে 3 বাদ দিব, এটা হবে সরি এটা 4 নাম্বার ঘর, এটা 5 নাম্বার ঘর, এটা 6 নাম্বার ঘর, আর এটা আমরা পাবো 4 এর সাথে 5 গুণ করে। সেইভাবে আমরা করে দিব ফার্স্ট ইয়ারে। তাহলে আমাদের ওই কিভাবে আসলে বললাম, এই 1,52,400 সাথে এই 80,000 যোগ করে আমরা টোটাল ট্যাক্স সেভিং 2,32,400 বছর। ঠিক আছে, এছাড়া নতুন কিছু এখানে নাই, এই একটা জিনিসই নতুন ছিল এই অঙ্কের মধ্যে। তারপরে আমরা দেখব যে আমাদের কমাটা। ভাই হ্যাঁ বলো। অঙ্কে লিজ অপশন লোন অপশন প্রত্যেকটা অঙ্কে করে হ্যাঁ লিজ অপশন উপরে এটা থাকে। আগে পরে হলে সমস্যা নেই, আমাদের রিকোয়ারমেন্টটা আগে ওই যে লোনের পেমেন্ট বের করতে বলছে দেখে আমরা লোনটা আগে বের করে নিচ্ছি, নাহলে আমরা লিজে আগে করতাম। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি? এই অঙ্কটাই লিজ লোনের পেমেন্ট আগে বের করতে বলছিল, এই জন্য আগে করছি, নাহলে আমরা লিজ আগে করতাম, যেহেতু রিকোয়ারমেন্ট আগে উঠেছে সেজন্য আগে করছি। তো এরপরে আমরা লোন অপশনের লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করবো। এটা আমরা 2 নাম্বার অঙ্কে শিখছিলাম, যদি বছরের শুরুতে কিস্তি দেওয়া হয় তাহলে কিভাবে করতে হয়। প্রথমে 0 বছর, সে 4,35,000 টাকা কিস্তি দিচ্ছে, মেনটেনেন্স কস্ট বলতেছিল লিজর বহন করে, অর্থাৎ সম্পদের যে মালিক সে বহন করে, এই জন্য বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের এখানে থাকতেছিল 4,15,000। 0 বছরে ট্যাক্স সেভিং হয় না, এটা থেকে এটা বাদ দিলে নিট ক্যাশ ফ্লো 0 বছরে আমাদের 1 টাকার ভ্যালু 1 টাকাই থাকবে। এটা কি 14% ছিল ডিসকাউন্ট রেট? হ্যাঁ 14% ছিল। WACC বলতেও এখানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট ফ্যাক্টর বলবে 1 গুণ করছি। তারপরে আমরা 1 থেকে 4 বছর দেখাবো, মেনটেনেন্স কস্ট 20,000 করে। ঠিক আছে, তো এই 4,15,000 30% 1,24,500। তো টোটাল ক্যাশ ফ্লোতে ট্যাক্স সেভিং বাদ দিয়ে আমি 2,90,500 পেলাম। 4 বছরের ফ্যাক্টর হলো 2.9137, এটাই যেখানে করে রাখছি। ঠিক আছে, আর সর্বশেষ ওই যে 4 বছরের যেহেতু এখানে আমরা ট্যাক্স সেভিং দিয়েছি, এখনো আমাদের চতুর্থ বছরের শেষে যে ট্যাক্স সেভিং অর্থাৎ পঞ্চম বছরে দেখাবো ওইটা 1,24,500। ঠিক আছে, তো এই ছিল আমাদের লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু। তাহলে লিজের হলো 11 লাখ, আর লোনের কত? লোনের হচ্ছে ওই লোনের হচ্ছে 9,80,000। কি কোনটা নিব আমরা? লোন অপশন সিলেক্ট করবো না, লোন অপশনের প্রেজেন্ট ভ্যালুটা আমাদের কম। লোন অপশন এটা ALR হবে না, ALP হবে। প্রথম রিকোয়ারমেন্টে এলপি বের করতে বলছে, আর 2 নম্বরে বলছিল কোনটা সে সিলেক্ট করবে। লোন অপশন সিলেক্ট করবে, কারণ লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু কম। ঠিক আছে, এই অঙ্কে নতুন কি শিখলা? এই অঙ্কে নতুন শুধু একটা জিনিস শিখলা, সেটা হলো ইনভেস্টমেন্ট ট্যাক্স অ্যাডভান্টেজ পাইছো, গভর্নমেন্ট ট্যাক্স অ্যাডভান্টেজ দিছে। ওই ট্যাক্স অ্যাডভান্টেজ শুধু প্রথম বছরই হয়, নতুন যখন কলকারখানা প্রতিষ্ঠান তৈরি করে তখন। ঠিক আছে, আর আগের অঙ্কটা রিটেন ডাউন ভ্যালু মেথডে অবচয় ছিল, তার মানে কি প্রত্যেকটা অঙ্কে একটু একটু করে চেঞ্জ। আজকে আমাদের লাস্ট অঙ্ক, এটা কোন সালে জানি আসছিল, সালটা আমার খেয়াল নাই, লিখতে মনে ছিল না। একটা সালে আসছিল এই অঙ্কটা, মেবি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোনো এক সালে আসছিল। দেখি এখন 15-র পরে হয়তো হবে, এটা 15 সালের পরে আসছে। A company wish to acquire an asset costing টাকা 200 লাখ। এই প্রশ্নটা একটু ভালো মতো পড়তে হবে, অঙ্কটা ছোট, 3 বছরের অঙ্ক, করতেও সময় লাগবে না বেশি একটা। তো এখানে একটু প্যাচ দিয়ে দিছে লিজ রেন্টের হিসাবটা। এ কোম্পানি উইশ টু অ্যাকোয়ার অ্যান অ্যাসেট কস্টিং টাকা 200 লাখ। একটা অ্যাসেট নিবে যার মূল্য কত? 200 লাখ টাকা। দ্য কোম্পানি হ্যাজ অ্যান অফার ফ্রম এ ব্যাংক টু লেন্ড 18% রিপেমেন্ট ইন 3 ইকুয়াল ইয়ার ইন্ডেড ইনস্টলমেন্ট। বলতেছি কি, যে লোন নিবে এবং এই লোনটা 3টা কিস্তিতে 18% সুদে সমান পরিমাণ প্রতি বছরের শেষে টাকাটা দিয়ে শোধ করবে। A leasing company has also submitted a proposal to the company to acquire the
asset on lease at yearly rental of taka 450 per 1000 taka of the asset value for 3 year payable at the year ended. বলতেছে লিজ রেন্টটাও বছরের শেষে দেওয়া হবে, 3 বছর এরকম পরিশোধ করা হবে, কিন্তু লিজ রেন্টের পেমেন্টটা কত হবে সেটা বলে দিছে। পেমেন্টের সিস্টেমটা হচ্ছে এরকম, প্রতি 1000 টাকার সম্পদের বিপরীতে 450 টাকা ভাড়া হবে। ঠিক আছে, 1000 টাকার সম্পদের বিপরীতে 450 টাকা ভাড়া হবে। তাহলে 200 লাখে কত ঐকিক নিয়ম করে আমরা এটা বের করব। ঠিক আছে, 200 লাখে কত সেটা আমরা ঐকিক নিয়মে বের করব, যেটা ওই খাতা কলমে ঐকিক নিয়ম করতে হবে না, বের করে ওইখানে আমরা ওয়ার্কিং এ দেখাই দিই। এটা একটু পরে যাইতেছি আমরা। The leasing company shall maintain the asset during lease period. The annual maintenance cost of the asset is estimated টাকা 15 lakh. Maintenance cost আছে 15 লাখ টাকা। The rate of depreciation allowable for tax purpose is 50% on written down value method. WDV মানে written down value method. The expected salvage value of asset 35 lakh, no of tax। হ্যাঁ, এখানে বলছে যে 35% আমাদের কি হবে, স্যালভেজ ভ্যালু হবে। হ্যাঁ, ট্যাক্স রেট 40%, কোনটা অফার অ্যাকসেপ্ট করবে সেটা জানতে চাইছি। তো আমাদের প্রথমে কি বলছিলাম আমরা, যে একটা ঐকিক নিয়মের মতো কাজ করতে হবে, যে এই 450 টাকা ভাড়া পায় 1000 টাকা সম্পদের বিপরীতে। ঠিক আছে, তো আমরা ঐকিক নিয়ম যদি করি যে 450 টাকা ভাড়া পায় 1000-এর জন্য, 1 টাকার জন্য কত, ঠিক আছে, আর 1000-এর জন্য কত, বা এইভাবে আমরা করে ভুলবো না একটু। আমাদের বের করতে হবে কি 200 লাখে কত টাকা ভাড়া আসে। তো তুমি কি করবা, 1000 টাকার সম্পদের বিপরীতে তোমাকে ভাড়া দিতে হইতেছে 450 টাকা। তাহলে আমি কি লিখবো, যে 1000 টাকা সম্পদের বিপরীতে 450 টাকা, তাহলে 1 টাকার বিপরীতে কত আর 200 লাখে কত, সেটা যদি আমি ঐকিক নিয়ম আবার আকারে এখানে দেখাইতে চাই। যেমন আমরা কি করতেছিলাম, যে 450 কে ভাগ করতে হবে কি 1000 দিয়ে। তো 450 ভাড়াকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এখানে যেটা বের হলো সেটা হলো 1 টাকার সম্পদের বিপরীতে ভাড়া কত। ঠিক আছে, এখানে ভাগ করলে কি আমাদের একটা অ্যামাউন্ট আসতেছে না, পয়েন্টে কিছু একটা আসবে, ওই যে রেজাল্টটা আসলো ওটা কি, ওটা হলো 1 টাকার সম্পদের জন্য কত টাকা ভাড়া। আর আমার দরকার কত, 200 লাখে ভাড়া কত আসে 200 লাখের সম্পদের জন্য। এই জন্য আমরা 200 দিয়ে গুণ করে আমরা হিসেব করে দেখতেছি কি 200 লাখে মোট ভাড়া আসে প্রতি কিস্তিতে 90 লাখ টাকা করে। ঠিক আছে, 90 লাখ টাকা করে প্রতি কিস্তিতে প্রতি বছর তাকে কি করতে হবে, লিজ পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আবার একটু হেল্প লাইন আমি যেটা বাংলায় বলছি এটা আবার এখানে বাংলায় লিখে দিচ্ছি। বাৎসরিক ইজারা কিস্তির পরিমাণ সরাসরি দেওয়া নেই, বলা হয়েছে 1000 টাকার সম্পদের জন্য 450 টাকা হারে বাৎসরিক ইজারা কিস্তি প্রদান করা হয়। তাহলে 200 লাখে কত সেটা আমরা বের করছি ক্যালকুলেট করে। ঠিক আছে, তো লাখ, এই লাখে শূন্য তো অনেক, এই শূন্য আমরা অ্যাভয়েড করার জন্য আমরা এই যে ব্র্যাকেট এই ছকের উপরে কোণার মধ্যে এভাবে লিখে দিব, এখানে যতগুলো ফিগার বা টাকার অ্যামাউন্ট দেখা যাচ্ছে সবগুলো এগুলো লাখে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা কোনো নতুন নিয়ম নাই, এখানে বলতেছে যে 3 বছরের জন্য 1 থেকে 3 লেখছি। প্রতি বছর ভাড়া আসতেছে কত, 90 লাখ টাকা করে। মেনটেনেন্স কস্ট ছিল প্রশ্নে 15 লাখ টাকা, বাদ দিছি। টোটাল ক্যাশ ফ্লো হচ্ছে 40% ট্যাক্স ধরছি, 75 লাখের 40% হলো 30 লাখ, আর 75 থেকে 30 লাখ বাদ দিলে 45 লাখ। ডিসকাউন্ট ফ্যাক্টর এই অঙ্কে ছিল না, আমাদের বানাইতে হবে। আগের নিয়মে ইন্টারেস্ট কিন্তু 1 মাইনাস ট্যাক্স রেট 18% ছিল, ইন্টারেস্ট রেট, ট্যাক্স রেট 40% ছিল, তার 10.80 আসতেছে। ঠিক আছে, এই 10.80 আবার 3 বছরের ফ্যাক্টর কত, 2.4522। ঠিক আছে, এটা বসে আমরা কাজ। তাহলে এখানে এই জিনিসটা শুধু নতুন পাইলা, হ্যাঁ, এই জিনিসটা লিজ রেন্টটা অন্য সিস্টেমে বের করতে হয়েছে। এরপর আসি লোন অপশন। লোন অপশনে 5টা কাজ। প্রথমে কি করতে হয়, এএলপি বের করতে হয়। পিবি ইজ ইকুয়াল টু এই সূত্র দিয়ে আমাদের মোট 200 লাখ টাকার সম্পদ ছিল, আর এখানে আমরা ফ্যাক্টর বের করে আমরা পেলাম কত, 92 লাখ টাকা করে আমাকে ভাড়া এই কিস্তির টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের অবচয় ধরতে বলতেছিল রিটার্ন ডাউন ভ্যালু মেথডে, WDV লেখা ছিল, অর্থাৎ রিটার্ন ডাউন ভ্যালু মেথডে অবচয় ধরতে হবে ক্রমশ সমান জের পদ্ধতিতে। নিয়ম কি ছিল, প্রথমে 200 লাখ টাকা সম্পদের মূল্য, ট্যাক্স রেট ছিল কত, ডিপ্রেশনের হার কত ছিল, এই যে 50% ছিল। হ্যাঁ, ডিপ্রেশনের হার 50% আমি এখানে লিখে দিই।
50%, তো 200 লাখের 50% হলে 100 লাখ। 200 লাখ থেকে 100 লাখ বাদ দিলে 100 লাখ, এই 100 লাখ পরবর্তী বছর আসলো। তার উপরে আবার 50%, তাহলে 50 লাখ আসবে। 100 লাখ থেকে 50% 50 লাখ বাদ দিলে 50 লাখ থাকবে, এই 50 আবার আসছে, তারপরে আবার 50% 25 লাখ টাকা আছে। আর আমাদের সম্পদের সেলভেজ ভ্যালু প্রশ্ন কত ছিল? 15 লাখ, না সরি 35 লাখ। এখন কি লাভ হয়েছে না লস হয়েছে? আগেরটাতে হয়েছিল কি লস, এখানে কি লাভ না লস? এখানে লাভ হয়েছে, কারণ ইন্ডিং ব্যালেন্স দেখাইতেছে 25 লাখ, কিন্তু আমাদের সেলভেজ ভ্যালু হয়েছে 35 লাখ। 10 লাখ টাকা তার লাভ হয়েছে। এই 10 লাখ টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স পেইড আসবে। তাহলে আমরা টাইটেল কি দিব ওয়ার্কিং করার সময়? ক্যাপিটাল গেইন অ্যান্ড ট্যাক্স পেইড। তখন দিয়েছিলাম ক্যাপিটাল লস অ্যান্ড ট্যাক্স সেভিং, আর এখন দেব ক্যাপিটাল গেইন অ্যান্ড ট্যাক্স পেইড। কারণ লাভ হয়েছে, তোমাকে এই লাভের উপর ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ইন্টারেস্টেডটা দেখি। ইন্টারেস্টটা নতুন নিয়ম না, এটা আগের নিয়মে, রিকভারি মেথডে। অর্থাৎ প্রথমে বিগিনিং ব্যালেন্স থাকবে, প্রতি বছর কিস্তির পরিমাণ 92 লাখ টাকা করে, 18% বিগিনিং ব্যালেন্সের 36, এএলপি থেকে ইন্টারেস্ট বাদ দিচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বিগিনিং থেকে প্রিন্সিপাল বাদ দিচ্ছে ইন্ডিং, এই ইন্ডিংটা এখানে আসছে। তার উপর আবার 18% করে 26, 92 থেকে 26 বাদ দিয়ে 66, 66 এই 44 থেকে বাদ দিয়ে 78, 78 আবার এখানে আসছে। তারপরে আমরা লাস্টেরটার পার্সেন্টেজ করবো না, লাস্টেরটা নিয়ম ছিল কি এএলপি আর বিগিনিং এর পার্থক্যটা এখানে বসে, ঠিক আছে? ট্যাক্স সেভিং এর নতুন কিছু না এখানে। প্রতি বছর আমরা অবচয় ব্যয় করছি 10,000, 50,000, 100 লাখ, 50 লাখ, 25 লাখ। ইন্টারেস্ট আমরা এখানে 36, 26, 14 এটা বসাইছি। মেনটেন কস্ট প্রশ্ন ছিল 15 বসাইছি, তিনটা যোগ করে 1,51,91, তারপর 54, এর উপরে ট্যাক্স সেভিং ধরছি আমরা কত পার্সেন্ট? 40% ট্যাক্স সেভিং ধরছি, ঠিক আছে? 40% এই টাকাটার উপরে। সর্বশেষ লোন অপশনের প্রেজেন্ট ভ্যালু। প্রথম প্রতি বছর লোন পেমেন্ট করতে হয় কত? 92 লাখ টাকা করে। 92 লাখ তিনটা কিস্তি থেকে তিনটা বসালাম। প্রতি বছর মেনটেনেন্স কস্ট 15 লাখ টাকা। দুইটা যোগ করি, কারণ আমরা লিজ অপশনে বিয়োগ করি, লোন অপশনে যোগ করি, 107 করে আসছে। ট্যাক্স সেভিং এ যে এখানে যেগুলো তিনটা ছিল ওই তিনটা বসাইছি। টিসিএফ থেকে ট্যাক্স সেভিং বাদ দিছি, বাদ দিয়ে নিট ক্যাশ ফ্লো তিনটা বের হয়েছে। ডিসকাউন্ট ফ্যাক্টর 10.8% বের করে রাখছিলাম, তার ছোট সূত্র দিয়ে এই মানগুলো আসবে। তার প্রথম 3 বছরের কাজ এইভাবে করলাম। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী রিটার্ন ডাউন ভ্যালু মেথডে প্রথমে 3 নাম্বার যে বছর লিখছি 3 নাম্বার আবার একটা দিব, দিয়ে কি করব? ওই যে ট্যাক্স কি বলে সেলভেজ ভ্যালু কত আছে সেটা বসাবো, ঠিক আছে? এটার ফ্যাক্টরও সেম থাকবে, কারণ এটাও 3 নাম্বার বছর, এটাও 3 নাম্বার বছর। এটার সাথে এটা গুণ করে আমাদের এটা আসছে। আর সর্বশেষ আমাদের কি করতে হয়? রিটার্ন ডাউন ভ্যালু মেথডের অঙ্কের সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে রিটার্ন ডাউন ভ্যালু মেথডের সময় আমাদের অবচয়টা বের করতে হবে ছক করে ক্রমহ্রাস সমান জেড পদ্ধতিতে। দ্বিতীয় কাজ হচ্ছে টিবি অফ লোন অপশন যখন করব তখন শেষের ইয়ারটা পুনরায় দিব, ওই বছরে আমরা সেলভেজ ভ্যালু দেখাবো। শেষের ইয়ারটা আবারও দিব, অর্থাৎ তৃতীয়বার দিব, অর্থাৎ ওইখানে কি দেখাবো যে লাভ বা লস হয়েছে কিনা, তার উপর ট্যাক্স সেভিং হইতেছে নাকি ট্যাক্স পেড করতে হইতেছে সেটা। তো এখানে বাংলায় আমরা আবার একটু ব্যাখ্যা দিয়ে দিছি যে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে। এই জিনিসটাকে একটু দেখি। আমাদের সেলভেজ ভ্যালু ছিল 35 লাখ, ইন্ডিং ব্যালেন্স ছিল 25 লাখ। আমাদের 10 লাখ টাকা লাভ হয়েছে। 10 লাখ টাকার উপরে কত পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে? 40%। তার মানে ট্যাক্স পেড করতে হবে টু ক্যাপিটাল গেইন, যে আমার যে লাভ হলো এই লাভের উপরে আমাকে ট্যাক্স পেড করতে হবে, ঠিক আছে? তো এই ট্যাক্স পেডটা আমরা এখানে সরাসরি এখানে 4 যদি বসো তাহলে তোমাকে -4 বসাইতে হবে, কারণ তুমি তো ট্যাক্স টিএস মানে ট্যাক্স সেভিং। আর তুমি যদি এখন এইটা বসো এখানে, তাহলে তোমাকে এখানে -4 লিখতে হবে, ঠিক আছে? তুমি যদি এখানে -4 লেখো, এইখানে 0, হ্যাঁ এইখানে 0, এই 0 থেকে বিয়োগ করতেছে আবার -4, তার মানে কি +4 হয়ে যেত, বুঝতেছি? একটু লেখা বোঝায়। এখানে কিছু না থাকে মানে কি 0, আর এখানে টিএস লেখা ট্যাক্স সেভিং, কিন্তু আমি বসাবো কি ট্যাক্স পেইড, তার মানে তোমাকে নেগেটিভ বসাইতে হবে না, বিপরীত সম্পর্ক বসাইতে হবে। এই 0 থেকে তুমি বিয়োগ করবে আবার -4, তাহলে কি মাইনাস মাইনাসে কিন্তু জিনিসটা প্লাস হয়ে যেতেছে নাকি? তাহলে আমাদের এখানে কি দাঁড়াইতেছে? ঘুরে ফিরে ওই 4 লাখ টাকাই আসতেছে না? এই 4 লাখের সাথে এটাও যেহেতু থার্ড ইয়ার, এই জন্য আমরা এখানে
ফ্যাক্টরটা বোঝাইছে। পরীক্ষায় স্টার চিহ্ন দিতে হবে না, স্টার চিহ্নটা এখানে একটু ব্যাখ্যা দিছে যে আসলে কি বোঝাইছে এখানে, এই 3 কেন আনলাম আর এই 3 কেন আনলাম। বলতেছে মেয়াদ শেষে সম্পদের মূল্য থাকে 35 লাখ টাকা, যা নগদ আন্তঃপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। এইটি পিবি বের করার সময় বাদ যায়, পিবি বের করার সময় যে এই টাকাটা বাদ দিছে। আর পরের কেন আনছে ওই 3টা, যে ট্যাক্স পেড টু ক্যাপিটাল গেইন, অর্থাৎ সেলস ভ্যালু 35 লাখ টাকা দেওয়া ছিল কোশ্চেনে, এবং ইন্ডিং ব্যালেন্স আমার বেরিয়েছিল 25 লাখ টাকা, অর্থাৎ লাভ হয়েছে, ঠিক আছে 10 লাখ টাকা। লাভের উপর ট্যাক্স দিতে হয়, যা নগদ বহিঃপ্রবাহ, ঠিক আছে। এটি এনসিএফ এর পরে সরাসরি বসে দেবে, তুমি এইভাবে বসাইতে পারো ভেঙে ভেঙে, অথবা সরাসরি বসাই দিতে পারো, ঠিক আছে। তো আমাদের সর্বশেষ আমরা দেখলাম এটা হলো 140 লাখ, আর ওইখানে ছিল 110 লাখ। তাহলে কি আমরা লোন অপশনটা, সরি লিজ অপশনটা সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে ছবি তুলে নাও 12 থেকে, টিভিটা অফ করে নিই।